আসসালামু আলাইকুম। ব্যাকবোন স্কুলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অ্যাডমিশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় উচ্চারণ সম্পর্কিত আলোচনা করব। উচ্চারণের ক্লাস যদি আপনি বুঝে বুঝে পড়েন তাহলে কিন্তু পরীক্ষার জন্য খুব সহজ হবে। আর যদি আপনি উচ্চারণ মুখস্থ করে যান সেটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে। এই জন্য অবশ্যই আজকের যে ভূমিকা অংশটা রয়েছে সেটা ভালো করে আত্মস্থ করে নেবেন এবং খাতায় নোট করে নেবেন। তো শুরু করি আমরা আজকে উচ্চারণের ক্লাসে। আসেন, উচ্চারণের ক্ষেত্রে প্রথমে কিছু জিনিস জানা দরকার। উচ্চারণ ক্ষেত্রে যে আসলে উচ্চারণ জিনিসটা কি, আপনারা একটা অভিধান, সেটা ইংরেজি হোক কিংবা বাংলা হোক, দেখবেন একটা শব্দের পর একটা ব্র্যাকেট থাকে। এই ব্র্যাকেটটা কিন্তু উচ্চারণ। আজকে আমাদের আলোচনার বিষয় কিন্তু শব্দটা না, শব্দের পাশে যে ব্র্যাকেটটা থাকে এই ব্র্যাকেটটাই কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয়। যেমন আমি একটা শব্দ বললাম, দেখেন বাসা। তো দেখেন এই যে বাসা শব্দটা যখন আমি বলতেছি, এই যে বাসা, এইটা হচ্ছে একটা শব্দ। এইটা ব্র্যাকেট দিয়ে যখন আমি লিখতেছি তখন এই যে এইভাবে লিখতেছি আমি। এই যে দেখেন বাসা, এই যে ব্র্যাকেটটা, এই ব্র্যাকেটটা হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়, মানে যেটাকে আমরা বলতেছি উচ্চারণ। তো ইংরেজি দিয়ে কিছু জিনিস বুঝাই তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন দেখেন, উচ্চারণ ও বানান সব ক্ষেত্রে এক হয় না। যেমন ইংরেজিতে আমি বানান লিখতেছি কনোলেজ, মানে নলেজ, কনোলেজ। দেখেন কে এবং ডি এগুলো কিন্তু উচ্চারণ হচ্ছে না, অথচ উচ্চারণ করতেছে কিন্তু আমি নলেজ। দেখছেন? এবার বাংলায় দেখি, আমরা বাংলায় লিখতেছি আমরা দাহ, কিন্তু উচ্চারণ করতেছি কিন্তু দাহ্য। দেখছেন? তো বানান আর উচ্চারণ সর্বদা এক হয় না, কিছু কিছু ক্ষেত্রে এক হয়, কিছু কিছু ক্ষেত্রে এক হয় না। সেটা আপনি নিয়ম জানলে ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা, 2 নম্বরে আসি আমরা। বাংলায় ব্যঞ্জন বর্ণের সাথে স্বরধ্বনির উচ্চারণ থাকে। আচ্ছা, ব্যঞ্জন বর্ণের সাথে স্বরধ্বনির উচ্চারণ বলতে আমরা কি বুঝাচ্ছি? প্রত্যেকটা কনসোনেন্টের সাথে একটা ভাওয়েলের উচ্চারণ থাকে। যেমন আমি যখন বলতেছি ক, ক মানে কি দেখেন তো, ক প্লাস অ, ঠিক না? আমি যখন বলতেছি খ, খ মানে কি খ প্লাস অ। এবার ইংরেজিতে দেখি তাহলে বুঝতে সুবিধা হবে। মনে করেন আমি লিখলাম আর, আর মানে কি এ প্লাস আর। তার মানে হচ্ছে প্রত্যেকটা ভাওয়েলের কনসোনেন্টের সাথে বা ব্যঞ্জন বর্ণের সাথে একটা ভাওয়েলের উচ্চারণ থাকে। যেমন দেখেন ক, ব ইত্যাদি। এবার দেখেন 3 নম্বর যে কোশ্চেনটা, যে সমস্ত ব্যঞ্জন বর্ণের সাথে, মানে একটা শব্দের ক্ষেত্রে যখন শব্দ গঠনে যখন ব্যঞ্জন বর্ণের সাথে কোনো স্বরধ্বনির উচ্চারণ হবে না, সেক্ষেত্রে হসন্ত চিহ্ন হবে। আমি আলাদা ব্যঞ্জন বর্ণের কথা বলতেছি না, আমি বলতেছি হচ্ছে একটা শব্দের ক্ষেত্রে। মনে করেন আমি একটা শব্দ লিখলাম, দেখেন করিম। তো করিম শব্দটা যখন আমি লিখতেছি, দেখেন কর মধ্যে একটা অর উচ্চারণ আছে, রর মধ্যে ইর উচ্চারণ আছে এই শব্দের মধ্যে, মর মধ্যে কিন্তু কোনো উচ্চারণ নাই। এক্ষেত্রে উচ্চারণ লেখার সময় করিম শব্দের মধ্যে আমি মর নিচে একটা হসন্ত দিব। বুঝতে পারছেন বিষয়টা? কারণ মর সাথে কোনো ভাওয়েলের উচ্চারণ হচ্ছে না। তেমনিভাবে দেখেন সাকিব, স্বর সাথে আকার উচ্চারণ হচ্ছে, কর সাথে রস্বীকার, কিন্তু বর সাথে কিন্তু কোনো উচ্চারণ নাই। এই জন্য আমি সাকিব উচ্চারণের ক্ষেত্রে কিন্তু আমি একটা হসন্ত দিচ্ছি। বুঝা গেছে বিষয়টা? এখন যদি বলা হয় এরকম, দেখেন রহিমা, এখানে হসন্ত হবে কোথায়? এখানে কোথাও হসন্ত হবে না, কারণ রর মধ্যে অ, হর মধ্যে ই, মর মধ্যে আ, প্রত্যেকটা ব্যঞ্জনের সাথে স্বরধ্বনির উচ্চারণ হচ্ছে। তা আমি যদি বলি রহিম, এক্ষেত্রে কি হবে? হ্যাঁ, এক্ষেত্রে আপনার মর মধ্যে হসন্ত হবে। আচ্ছা, এরপর দেখেন ইংরেজি উচ্চারণ যদি প্রথমে যদি অ থাকে, মানে তাহলে এর মতো উচ্চারণ হয়। মানে শব্দের প্রথমে যদি ইংরেজিতে যদি এ থাকে, ইংরেজি এ, তাহলে সেটার উচ্চারণ সাধারণত এর মতো হয়, ইংরেজি এ। যেমন র্যাব, একাডেমি ইত্যাদি। আচ্ছা, এবার আমি একটা চার্ট দেখাচ্ছি যেটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখেন, যদি কোনো শব্দের বানানে মূর্ধন্য থাকে, উচ্চারণে হয়ে যাবে দন্তন্য। বানানে মূর্ধন্য থাকলেও উচ্চারণে দন্তন্য হবে। যেমন দেখেন আমি একটা শব্দ বললাম ঋণ, তো ঋণ বানানে দেখেন মূর্ধন্য আছে, কিন্তু আমি উচ্চারণ যখন করতেছি তখন কিন্তু ঋণ বানানে আমি দন্তন্য দিচ্ছি। বুঝা গেছে বিষয়টা? সেম দেখেন, অন্তস্তীয় জ থাকলে আমাদের বানানে উচ্চারণে হবে বর্গীয় জ। যেমন আমি একটা শব্দ বললাম, দেখেন যদি, তো যদি এটা আমরা কিভাবে করব? জয়কার জ দরস্কার দিই। দেখছেন? বানানে অন্তস্তীয় জ থাকলেও উচ্চারণে বর্গীয় জ। এভাবে সবগুলো আমরা দেখতেছি। তালব্যস্য থাকলে উচ্চারণে হবে, মূর্ধন্য স থাকলে উচ্চারণ হবে তালব্যস্য, মূর্ধন্য স থাকলে উচ্চারণে তালব্যস্য হবে। তারপর দেখেন ঢ শূন্য র থাকলে হচ্ছে ঢয় শূন্য র।
আচ্ছা, এটা কম ব্যবহার হয়, এটা আমরা নাও দিলেও পারি, আমরা ঢয় শূন্যর জায়গায় ঢয় শূন্য রয় দিব। তারপর এস থাকলে এস এইচ। আচ্ছা, এইটার মানেটা কি, এটা আমরা অনেকেই বুঝি না। আচ্ছা, ঢাকায় ভাষায় কথা বলতে দেখছেন তো, সবাই সত্য কথা বলবেন এই টাইপের। এখন দেখেন আমি একটা শব্দ বললাম, দেখেন শ্রম। তো সাধারণত শ্রম লিখছি আমি তালব বর্ষ দিয়ে, কিন্তু উচ্চারণ করতেছি কি আমি দন্ত স্বর মতো, শ্রম বলতেছি না, বলতেছি হচ্ছে শ্রম। তা এই জন্য এটার উচ্চারণ কিভাবে হবে, এইভাবে শ্রম। হ্যাঁ, মানে কোনো শব্দের উচ্চারণ যদি আরবি সিনের মতো হয়, সিন, তাহলে সেটা বাংলায় হবে দন্ত স হবে। আবার কোনো শব্দের উচ্চারণ যদি শিনের মতো হয়, শিন, আরবিতে যে শিন পড়ছেন না আপনারা, শিন, যেই স দিয়ে লেখা হোক না কেন, আরবি শিনের মতো থাকলে সেটার উচ্চারণ হবে তালব বর্ষর মতো। যেমন দেখেন আমি একটা শব্দ বললাম বাসা, আমি কিন্তু লিখছি দন্ত স দিয়া, উচ্চারণ করতেছি বাসা না, বাসা। তাহলে কি হবে, ব আকার বা তালব বর্ষ আকার সা, বাসা। এইভাবে আমরা বাকিগুলো কমপ্লিট করবো। এভাবে দেখেন হ জফলা থাকলে জয় ঝ, আমরা দাহ্যর উদাহরণ দিয়ে দেখিয়েছিলাম। তারপর দেখেন ঠ জফলা থাকলে টয় ঠ ওকার। তারপর দেখেন ধ জফলা থাকলে দয় ধ ওকার। আচ্ছা, ক্ষীয় যদি শব্দের শুরুতে হয় তাহলে সেটার উচ্চারণ হয় খর মতো, ক্ষীয়। যেমন আমি একটা শব্দ বললাম দেখেন ক্ষয়, তো এটার উচ্চারণ কিভাবে হবে, খুব সহজ, ক্ষয়। এই যে এভাবে, মানে ক্ষীয় শব্দের শুরুতে আসলে সেটার উচ্চারণ হবে হচ্ছে খর মতো। আর ক্ষীয় যদি শব্দের মধ্যে বা শেষে যদি থাকে তাহলে সেটার উচ্চারণ হবে ক খর মতো, ক খ ওকার, ক খ ওকার। যেমন দেখেন আমি বললাম যে ভিক্ষা, মানে এখানে কিন্তু শুধু ক্ষীয় বলতেছি, ক্ষীয় আকার না, আমি বললাম ভিক্ষা, তাহলে কি হবে, বরস্কার ভি ক হসন্ত ক্ষয় আকার, ভিক্ষা। ঠিক আছে, এই টাইপের। আচ্ছা, উঁ থাকলে অনুস্বার হবে, এরকম। তো এই জিনিসগুলো যদি আপনারা যদি মনে রাখতে পারেন যে অনুস্বার থাকলে উঁ, তারপর হচ্ছে দেখেন বিসর্গ থাকলে এটার উচ্চারণ হয় হর মতো হয়, হয় ফলা থাকলে হচ্ছে রির মতো উচ্চারণ হয়, ওই এর উচ্চারণ হয় ওই মতো, এটা খুব ইম্পর্টেন্ট, ওই এর উচ্চারণ হয় ওইর মতো, আর ওর উচ্চারণ হয় হচ্ছে ঔর মতো। ঠিক আছে, এটা ঔ দিতে পারেন আবার ঔ দিতে পারেন, দুইটাই রাইট। তবে যদি দুইটাই অপশনে থাকে তাহলে আপনি এইটা দেওয়ার চেষ্টা করবেন, ঔ। এই যে এই জিনিসটা যে দেখালাম এটা খুবই গুরুত্বপূর্ণ। এই জিনিসটা যদি আপনি মনে রাখতে পারেন যে কোন শব্দ বানানে থাকলে কোন শব্দ উচ্চারণ হয়, তাহলে ইজিলি কিন্তু আপনি উচ্চারণ করে লিখতে পারবেন। এবার আমরা নিয়মগুলো একটু বলে দিচ্ছি স্যার। দেখেন নিয়মগুলো, প্রথমে আসেন, অধ্বনির দুই রকম উচ্চারণ হয়, বিবৃত, সংবৃত। আমাদের আসলে জানা উচিত বিবৃত কাকে বলে, সংবৃত কাকে বলে। বিবৃত মানে হচ্ছে মুখটা ওপেন থাকবে, মানে মুখটা বেশি খোলা থাকবে, এটাকে বলা হচ্ছে বিবৃত। আর সংবৃত মানে হচ্ছে মুখটা তুলনামূলকভাবে বন্ধ থাকবে, বন্ধ। যেমন আমি একটা শব্দ বলতেছি দেখেন অ, আর একটা শব্দ বললাম ও। তো দেখেন অ উচ্চারণের ক্ষেত্রে মুখটা তুলনামূলকভাবে বেশি খোলা, আর ও উচ্চারণের সময় মুখটা তুলনামূলকভাবে বন্ধ। তো এইটাই বলা হচ্ছে অধ্বনির বিবৃত উচ্চারণ, মানে হচ্ছে অটা অ এর মতোই হবে। অধ্বনির বিবৃত উচ্চারণ হচ্ছে অটা অর মতো হবে, আর অধ্বনির সংবৃত উচ্চারণ হচ্ছে অটা ওর মতো হবে। বুঝতে পারছেন বিষয়টা? ও মুখটা চেপে গেছে, অ মুখটা খোলা রয়েছে। তারপর দেখেন অধ্বনির বিবৃত উচ্চারণ কোথায় হয় এবং সংবৃত উচ্চারণ কোথায় হয়। দেখেন সাধারণত অনাবোধক অর্থ দিলে অধ্বনির বিবৃত উচ্চারণ হয়, আর সাধারণত যুক্ত বর্ণের মধ্যে কোনো অ উচ্চারণ থাকলে সেটা, মানে যুক্ত বর্ণের মধ্যে কোনো অ থাকলে সেটার উচ্চারণ ওর মতো হয়। যেমন দেখেন আমি একটা শব্দ বললাম শ্রম, এখানে একটা যুক্ত বর্ণ আছে, তাহলে এটাকে আমরা কিভাবে করব, শ্রম, এইভাবে করব। হ্যাঁ, এবার আমরা নিয়মগুলো দেখব, শুধু আমরা জাস্ট নিয়মগুলো পড়ব। এই নিয়মগুলো এভাবে লিখলেই পরীক্ষাতে কমন। দেখেন অধ্বনি বিবৃত উচ্চারণের 5টা নিয়ম লেখো, খুব সহজ। দেখেন শব্দের আদিতে মানে শুরুতে যদি অনাবোধক অর্থ দেয় তাহলে অধ্বনির বিবৃত উচ্চারণ হবে। শব্দের শুরুতে যদি অনাবোধক অর্থ দেয়, যেমন দেখেন অনাশ্রিত, অনাশ্রিত মানে কি, আশ্রিত না। অমর, দেখছেন অনাশ্রিত, এখানে একটা হসন্ত হবে, হ্যাঁ। আচ্ছা, অমর দেখছেন মানে যার মৃত্যু নেই, অনিয়ম দেখছেন না বোধক অর্থ। শব্দের আদিতে যদি অধ্বনির পরে অ বা আ যদি থাকে তাহলে অধ্বনির বিবৃত উচ্চারণ হয়। যেমন দেখেন কথা, কর মধ্যে একটা অ আছে, থার মধ্যে একটা আ আছে, এটাই বলা হচ্ছে। দেখেন শব্দের আদিতে যদি কোনো অর পরে যদি অ বা আ ধ্বনি থাকে তাহলে সেটা বিবৃত উচ্চারণ হয়। আপনি যদি এভাবে নিয়মটা লিখে দেন পরীক্ষাতে হয়ে যাবে। সবাই দেখেন এখানে একটা অ আছে আর বার মধ্যে একটা আ আছে,
ঠিক আছে? তো দেখেন অ ধ্বনির পরে আ থাকার কারণে অটা অর মতোই থাকবে। এরপর দেখেন অনেক সময় পূর্ব স্বরের সাথে মিল রেখে স্বরসঙ্গতির ফলে অ ধ্বনি বিবৃত উচ্চারণ হয়, এটা কম ব্যবহৃত হয়, এটা অনেক কম ব্যবহৃত হয়। আচ্ছা, অস্বরধ্বনিযুক্ত একাক্ষর বিশিষ্ট শব্দে অ ধ্বনি বিবৃত উচ্চারণ হয়। একাক্ষর মানে কি? মানে মনোসিলেবল, পলিসিলেবল, ট্রাইসিলেবল ইংরেজিতে পড়ছেন, এই যে মনোসিলেবল এইটাই, যেমন দেখেন নদ, দেখছেন একাক্ষর বিশিষ্ট শব্দ। টব একাক্ষর বিশিষ্ট শব্দ, এর টোপ বলি না, আমরা বলি হচ্ছে টব। হ্যাঁ, এক্সেপশনাল আছে একটা, এক্সেপশনাল হচ্ছে মন, এটা হবে ম ওকার ম ন হসন্ত, মন এক্সেপশনাল। আর স বা সম উপসর্গ যুক্ত হলেও অধ্বনি বিবৃত হয়, মানে কোন শব্দের আগে যদি স বা সম উপসর্গ যুক্ত হয় তাহলে এই সটাও বিবৃত হবে, ঠিক আছে? সজীব, সমর্থন ইত্যাদি। এবার আমরা শুধু নিয়মগুলো পড়ে যাবো। দেখেন অধ্বনির সংবৃত উচ্চারণ, সংবৃত মানে কি বলেন তো? অধ্বনিটা ওর মতো উচ্চারণ হবে। দেখেন অধ্বনির পরে যদি জফলা হয় তাহলে অধ্বনির সংবৃত উচ্চারণ হয়, যেমন দেখেন অদ্য, অধ্বনির পরে জফলা আসছে, এই জন্য জফলার প্রভাবে এটা ও হয়ে গেছে, দেখছেন? অন্য, অধ্বনির পরে জফলা আসছে, জফলার প্রভাবে ওটা ও হয়ে গেছে। সেম দেখেন অধ্বনির পরে ক্ষীয় বা গ থাকলে অধ্বনির সংবৃত উচ্চারণ হয়, যেমন দেখেন কক্ষ, হ্যাঁ এখানে হসন্ত হবে, অধ্বনির পরে ক্ষীয় আসছে এই জন্য কর মধ্যে ওকার হয়ে গেছে। যোগ্য, অধ্বনির পরে গ আসছে এই জন্য ওকার হয়ে গেছে। অধ্বনির পরে যদি রিকার হয় তাহলে অধ্বনির সংবৃত উচ্চারণ হয়, যেমন দেখেন মসৃণ, মসৃণ অধ্বনির পরে রিকার আসছে এই জন্য ময় ওকার হয়ে গেছে। যকৃত, দেখছেন অধ্বনির পরে রিকার আসছে এই জন্য ওকার হয়ে গেছে। আর আমরা বর্গীয় জ দিছি কেন? অন্তস্থীয় জ থাকলে বর্গীয় জ হবে। অধ্বনির পরে রস্যি বা রস্যু থাকলেও অধ্বনির সংবৃত উচ্চারণ হবে চার শব্দের প্রথমে, যেমন দেখেন আমি একটা শব্দ বললাম মতি, মতি অধ্বনির পরে রস্যই আসছে এই জন্য কি হবে? ম ওকার ম তরস্কাতি, মতি। আর শব্দের প্রথমে অধ্বনির পরে যদি র ফলা যুক্ত থাকে তাহলে সেটা অধ্বনিটা ও হয়ে যাবে, যেমন আমি বললাম দেখেন শ্রম, অধ্বনির পরে সাথে দেখেন র ফলা যুক্ত হয়েছে, এই জন্য আমরা কি করব? শ্রম, এভাবে মর মধ্যে হসন্ত দিয়ে দিব। বুঝতে পারছেন বিষয়টা? অধ্বনির পরে যদি র ফলা থাকে তাহলে সেটা কি হয়ে যাবে? অধ্বনিটা ও হয়ে যাবে, মানে সংবৃত হবে। এবার দেখেন জাস্ট নিয়মগুলো যদি আমরা দেখি তাহলে দেখেন এখানে আদ্য অধ্বনির 5টা নিয়ম লেখো। আদ্য অ মানে হচ্ছে শব্দের শুরু, শব্দের শুরু, এটুকুই বাস। আগের নিয়মগুলোকে ঘুরে ফিরে কিন্তু দিচ্ছি আমরা। আগের নিয়মগুলোকে দেখেন অধ্বনির পরে রস্যি বা রস্যু থাকলে অধ্বনিটা ও হবে, দেখছেন আগে কিন্তু এটা পড়ছি আমরা, যে একটু আগে 2 স্লাইডে যে 10টা নিয়ম পড়ছি এইটারই ঘুরে ফিরে বারবার দিবে, ঠিক আছে? আদ্য অধ্বনির পরে জফলা থাকলে অধ্বনির সংবৃত উচ্চারণ হবে। এইভাবেই হচ্ছে এখানে যে নিয়মগুলো রয়েছে আপনাদের স্লাইডে, এই নিয়মগুলো পরীক্ষায় লিখে দিলে কিন্তু কমন, হ্যাঁ, যে আদ্য অধ্বনির 5টা নিয়ম লেখো। এরপর আমাদের আসতে পারে স্যার অন্ত অধ্বনির 5টা নিয়ম লেখো। অন্ত মানে শেষ, অন্ত মানে শেষ, মানে শেষের অধ্বনির 5টা নিয়ম লেখো। দেখেন এই যে শব্দের শেষে অধ্বনির সাথে যুক্তবর্ণ হলে সেটা সংবৃত উচ্চারণ হয়। আমরা কিন্তু এটা পড়ছি অলরেডি যে যুক্তবর্ণ থাকলে সেটা ওর মতো হয়, যুক্তবর্ণ থাকলে। তাহলে শব্দের শেষে হ থাকলে, শব্দের শেষে অধ্বনির পূর্বে রফলা থাকলে, দেখছেন ত বা ইত প্রত্যয় যুক্ত হলে সেখানেও কি হবে আমাদের? যে অধ্বনির সংবৃত উচ্চারণ হবে, যেমন দেখেন আমি লিখলাম নত, যত, রক্ষিত ইত্যাদি। দেখছেন শব্দের শেষে অধ্বনির পূর্বে অনুস্বার থাকলে সেটাও সংবৃত হবে। তার মানে হচ্ছে ঘুরে ফিরে আমাদের আগের যে 10টা নিয়ম, এই 10টা নিয়মকে যদি আমি ঘুরে ফিরে দিই তাহলে কিন্তু পরীক্ষাতে আমার জন্য হয়ে যাবে। মাত্র 10টা নিয়ম বুঝে বুঝে আগাইতে হবে। এখন দেখেন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিছু, নিচের কোনটি এ বর্ণের স্বাভাবিক উচ্চারণ? স্বাভাবিক উচ্চারণ মানে কি? স্বাভাবিক, এটা যদি এর মতো হয় এটা হচ্ছে স্বাভাবিক, আর এইটা যদি এর মতো হয় এটা হচ্ছে অস্বাভাবিক উচ্চারণ, ঠিক আছে? তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে স্যার, এখানে কি হবে অ্যান্সারটা? অ্যান্সারটা হবে এলো, এলোমেলো চুল, ঠিক আছে? এটা একটা অস্বাভাবিক উচ্চারণ। আচ্ছা, এরপর দেখেন অধ্বনির সংবৃত উচ্চারণ হয়েছে কোনটাতে? দেখেন এখানে অনাবোধক, এখানেও অনাবোধক, এখানেও অনাবোধক, তার মানে এই 3টা হচ্ছে না। তাহলে ঘুরে ফিরে কোনটা হবে? এইটাই হবে সংবৃত উচ্চারণ, মানে ওর মতো বলতেছে। এরপর দেখেন আ কখনো এর মতো উচ্চারণ হয়, যেমন দেখেন আকাশ, রাত, অনাথ, জ্ঞাত। আচ্ছা, এখানে দেখেন একটা জিনিস বলি, এই যে এই জিনিসটা আছে না, এইটা যদি কখনো এরকম থাকে তাহলে সেটার উচ্চারণ হয় হচ্ছে গ্যা, এভাবে, ঠিক আছে? গ্যা, যেমন বিজ্ঞান, আমরা গান বলি না, আমরা কিন্তু জ্ঞান বলি। তাহলে অ্যান্সার কোনটা হবে? ঘ। বুঝা গেছে? কোন বর্ণটি নিজস্ব কোনো ধ্বনি নেই? খুব স্বাভাবিক, দেখেন নিজস্ব কোনো ধ্বনি নেই। দেখেন ক্ষীয়, এটার উচ্চারণ হয়,
গ এটাও ঠিক আছে, একটা উচ্চারণ আছে, খণ্ডতর উচ্চারণ তর মতো হয়, কিন্তু দেখেন ইও এটা চন্দ্রবিন্দুর মতো হয়, ইও এটা চন্দ্রবিন্দুর মতো হয় জন্য বলা হচ্ছে কোনো ধ্বনি নেই। ঠিক আছে, কোন শব্দটিতে ইওর উচ্চারণ বৈশিষ্ট্য বজায় আছে, এটা কি হবে? ইওর উচ্চারণ বৈশিষ্ট্য, ইওর উচ্চারণটা হচ্ছে অনেকটা নর মতো উচ্চারণ হয়। এখন আপনারাই বলেন কোন শব্দের মধ্যে নর মতো উচ্চারণ আছে? সেটা হচ্ছে খঞ্জ। দেখছেন, নর মতো উচ্চারণ আছে। তো এই হচ্ছে আজকে আমাদের আলোচনা, মানে উচ্চারণের ভূমিকা ক্লাস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কিন্তু খুব বেশি পড়া মনে থাকবে না। দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।